আপনারা গাজবাই হিন্দ, সেই গাজবাই হিন্দ সম্পর্কে আজ তাক বাংলায় আমরা যে সমস্ত লাইভ অনুষ্ঠান করেছি মোটামুটি একটা আইডিয়া আপনাদের হয়ে গিয়েছে। এবারে মুর্শিদাবাদের কানেকশনটা ঠিক কি? এই ইফতিকার নামে এক ব্যক্তির নাম আপনারা দেখতে পারলেন। কে এই ইফতিকার? এই ইফতিকারকে কে কিভাবে কানেকশন করা হলো বা সে কিভাবে এখানে কানেক্ট হয়ে গেল? এনআইএ কেন হঠাৎ করে এই ইফতিকারের ওপর নজর রেখেছে? এই বিষয়গুলো আমাদের জানাটা কিন্তু ভীষণ রকমভাবে জরুরি। যেটা জানতে পারা যাচ্ছে যে দিল্লি ব্লাস্টের সঙ্গে একেবারে ডিরেক্ট কানেকশন রয়েছে আমাদের মুর্শিদাবাদের, এবং এই ইফতিকার যে এই দিল্লি বিস্ফোরণের সঙ্গে সরাসরি একেবারে যুক্ত। আমি এই জায়গাটাই আনফোল্ড করার চেষ্টা করব। কর্নেল চৌধুরীর কাছে আরও অনেক ইনফরমেশন রয়েছে এই সংক্রান্ত। কর্নেল চৌধুরী, আমরা এর আগে বহুবার শুনেছি, যতবার আমাদের দেশে বিভিন্ন জায়গায় বিস্ফোরণ হয়েছে, এই ওয়েস্ট বেঙ্গলকে, পশ্চিমবঙ্গকে সেফ রুট হিসেবে ব্যবহার করা হয়। কারণ বাংলাদেশ থেকে এসে অনুপ্রবেশ করে এখানে একটা সেফ হাউসে থাকা, সেফ হাউসে বিস্ফোরক রাখা, এটা আমরা দেখেছি। এই দিল্লি ব্লাস্টেও কিন্তু আবারও আমাদের পশ্চিমবঙ্গের নাম, একদম স্পেসিফিকভাবে মুর্শিদাবাদের নাম কিন্তু উঠে এলো। কিভাবে এর কানেকশনটা হচ্ছে, কিভাবে এই সেফ হাউস বানানো হলো মুর্শিদাবাদকে, সেটা যে ইনফরমেশন আপনি দেখবেন এই গত সপ্তাহে এনআইএর মুভমেন্ট কিন্তু এই মুর্শিদাবাদ, মালদা অথবা পশ্চিমবাংলায় বেড়ে গেছে। শিলিগুড়িতেও ডাক্তারদের জিজ্ঞেস করছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, মুর্শিদাবাদে গেছে। একটা আহমেদাবাদের 2023 কেসের জন্য মনিরুল বলে একটা ছেলেকে ধরেছে, তার সঙ্গে একটা পেছন থেকে ঘুরপথে এই দিল্লি ব্লাস্টের সঙ্গে লালকেল্লা যেটা হলো তার সঙ্গে অ্যাটাচ আছে। ইখতিয়ার যে নামটা বললেন, ইখতিয়ার হচ্ছে একটা দুষ্কৃতী, বাংলাদেশি দুষ্কৃতী। এর সঙ্গে ভারতের কোনো কানেকশন নেই, এটা বাংলাদেশের দুষ্কৃতী। বাংলাদেশের একটা গোয়েন্দাকে খুন করেছিল এবং গা ঢাকা দেওয়ার জন্যে তার সঙ্গে একটা আনসারুল্লাহ বাংলা টিমের একটা ভেরি ক্লোজ আছে। সেইখান থেকে ও ভারতে ঢোকে গা ঢাকা দিয়ে, এবং মুর্শিদাবাদে একটা সেফ হাউসে তাকে রাখা হয়। তো বাংলাদেশি তাকে রাখা হয়, সাপোর্ট দেওয়া হয়। তো সেই একটা সেফ হাউসে বহুদিন ছিল, যেই সেফ হাউসে এই আনসারুল্লাহ বাংলা টিমেরও কিন্তু আনাগোনা ছিল। আর এটা কিন্তু 1-2 মাস না, এটা বেশ কিছুদিন, 6-7-8 মাস ধরে ইখতিয়ার গা ঢাকা দিয়েছিল মুর্শিদাবাদে একটা সেফ হাউসে। ইনি একটা বাংলাদেশি নাগরিক। এক, দ্বিতীয়ত এই যে বিস্ফোরণের যে বিস্ফোরণ দেখলাম, যে বিস্ফোটকটা এসছে, এখন এনআইএ বলছে একটা রুট, এই বিশাল 3000 কিলো, এর মধ্যে এখন আবার ভাগ আছে। কেউ বলছে এটা টিএটিপি ইউজ হয়েছে, কেউ বলছে এটা অ্যামোনিয়াম নাইট্রেট, কেউ বলছে আবার এর মধ্যে কিছু অংশ মিলিটারি গ্রেড আরডিএক্স ছিল। কিন্তু এই যে ঢুকেছে, এই বিস্ফোরক যে এসছে, তার রুট বলছে কিন্তু বাংলাদেশ হয়ে, মুর্শিদাবাদ হয়ে, ফরিদাবাদ হয়ে তারপর দিল্লি গেছে। তো সেই জায়গায় এইটাকে যেখানে রাখা ছিল, এই মুর্শিদাবাদে একটা বাড়িতে, যে সেফ হাউসে ইখতিয়ার ছিল, সেই বাড়িটায় কিন্তু এই বিস্ফোরক রাখা ছিল। এবং ইখতিয়ার বলছে কোনোভাবে এই মুজাম্মিল, আদিল, এদের কাছে যে হ্যান্ড ওভার করেছে, এদেরই কোনো ওভারগ্রাউন্ড ওয়ার্কার, OGW বলি, তারা কিন্তু নিয়ে গিয়ে ফরিদাবাদে ওদের হ্যান্ড ওভার করেছিল। এবং মুজাম্মিল একটা বাড়ি ভাড়া নিয়ে রেখেছিল। এটা আবার বলছে এটা 1 মাস 2 মাস না, এটা 7-8 মাস আগের ঘটনা। এগুলো ঘটতে গেছে। আপনি বলতে পারেন আমাদের এজেন্সির, আমাদের গোয়েন্দা এজেন্সি, এক্সটার্নাল ইন্টারনাল, কোথাও স্লিপ আপ আছে। যদি বলেন হ্যাঁ স্লিপ আপ আছে, এত কিলো ঢুকেছে এবং এত দূর রুট অব্দি গেছে, কেউ জানতে পারিনি। ইয়েস, দেয়ার ওয়াজ আ স্লিপ আপ, কিন্তু একটা বড় ঘটনা দিকেও বাঁচিয়েছে, তার জন্য স্যালুট এজেন্সিকে দিতে হবে। একেবারে ঠিক এই জায়গা থেকেই দেখুন, আমি এই জায়গায় আসছিলাম, মানে ইনফরমেশন গ্যাপ, ইনফরমেশন বা ইন্টেলিজেন্স ফেলিয়ার যে আমরা বারবার বলি, আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায় যে ইন্টেলিজেন্সের ইনফরমেশন কি ছিল না, নাকি থাকা সত্ত্বেও সেটাই আমল করা হয়নি? এই দুটো জিনিস কিন্তু মানে ইন্টারকানেক্টেড। ইন্টেলিজেন্সের ইনফরমেশন থাকা সত্ত্বেও যদি সেইভাবে না দেখা হয়, কারণ 6-7 মাস ধরে এই প্ল্যানিং চলছে, আরো বেশি সময় ধরে। ইফতিকারকে মুর্শিদাবাদে ঢুকছে, তাকে জায়গা দেওয়া হচ্ছে। এখান থেকে আরো বড় প্রশ্ন যে ইফতিকারকে জায়গাটা দিচ্ছে কারা?
কারা, শুধু জায়গা শেল্টার দিচ্ছে না, দিচ্ছে তাকে কারা? বাংলাদেশ বর্ডার থেকে মুর্শিদাবাদে যেখানে ছিল এত দূর কেউ একটা রাস্তা দেখে নিয়ে এসছে, হ্যাঁ। কোনোটাই আকাশ থেকে পড়েনি, কোনোটাই কেউ না কেউ আমাদের ভারতবর্ষের মধ্যে এই যারা ডক্টর মডিউল ভারতের নাগরিক একইভাবে মুর্শিদাবাদে যে একে বাড়ি দিল, যে একে রাস্তা দেখে নিয়ে এলো, এতদিন খাওয়াচ্ছে পড়াচ্ছে পয়সা দিচ্ছে, এটা তো 8-9 মাস এক ব্যাপার, এটা তো দুদিনের ব্যাপার না। তো somebody is helping within our system, এই সিস্টেমে কারা হেল্প করছে, তার মানে লোকাল পুলিশ, আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের আইবি, কেন্দ্রের আইবি অথবা এক্সটার্নাল এজেন্সি, কোথাও না কোথাও একটা ভুল চুক। আবার উই নিড টু, আমাদের যদি ভেতরে কোনো এই যে এত বড় একটা ব্লাস্ট হয়ে গেল, এই ব্লাস্টটা যদি ধরুন অ্যাক্রস হতো 29টা 30টা জায়গায়, তাহলে আমরা আজকে স্ট্যাটিস্টিক্স বলতাম, আমরা 14 জন 12 জন মারা গেছে বলতাম না, আমি আর স্বপন গুনতাম কজন মারা গেছে, কটা, হ্যাঁ সেটা 500 জন না 600 জন না 100 জন গুনতাম, কিন্তু স্ট্যাটিস্টিক্স দিয়ে তো লাভ নেই। আমাদের এই যে জঙ্গির নাশকতার ছক হচ্ছে, এটা ভারতে বারবার ঢুকে যাচ্ছে এবং ঘটনা ঘটছে, এটা কিরকম ভাবে আটকাতে হয় এটা আমাদের দিকে দেখতে হবে। যে এই 0.5 ফ্রন্ট আমরা বারবার বলেছি, 0.5 ফ্রন্ট যারা এদের মদত দিচ্ছে এই জঙ্গিদের, দেখুন বাইরের বাংলাদেশ এখন যে অবস্থা, ভারতকে অশান্ত করবে, ভারতকে ভাঙবে, ওদের সিভিল সার্ভেন্ট এই মিটিং এ বসছে, আরো উদ্বেগজনক, বিশেষ করে বাংলাদেশ তার মানে পুরোই নেমে গেছে ভারতকে ভাঙার জন্য। এটা নিয়ে প্রশ্ন চিহ্ন না, এটা আমরা বলছি, দিস ইজ মাই স্টেটমেন্ট, এটা আমার ব্যক্তিগত স্টেটমেন্ট, চ্যানেলের থেকে আমি আলাদা করলাম। বাংলাদেশ ভারতকে ভাঙার জন্য যা করা সেটা করছে, এটা মেনে রাখুন, কারণ ওখানে আইএসআই আছে, ওখানে সিআইএ আছে, ওখানে তুরস্কর এমআইটি আছে, 3টে এজেন্সি বাংলাদেশে ঘুরতে আসেনি, এবং তারা তখনই এসছে যখন শেখ হাসিনা পালিয়ে এসেছেন, তারপরই এসেছে। এক, দ্বিতীয়ত পাকিস্তান নিশ্চিতভাবেও চায় না, তার পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের একটা সাপোর্ট আছে। সো ভারতবর্ষ অ্যাজ ওভারঅল উই আর, আমাদের যদি আমরা আমাদের ইন্টারনাল সিকিউরিটি আরো স্ট্রেংথ না বাড়াই, আরো স্ট্রং না করি, দেন দেয়ার ইজ আ প্রবলেম। আমি আরো আলোচনায় এখানে আসব। আমাদের এখনো পর্যন্ত এনআইএ তদন্তের যে বিষয়টা, সেই বিষয়ে আরো কি কি ইনফরমেশন আমরা পেলাম এবং কোন কোন জায়গাগুলোতে বিশেষ করে নজর দেওয়া হচ্ছে, সেইটা নিয়ে আরো আলোচনা করব কর্নেল চৌধুরীর সঙ্গে। কর্নেল চৌধুরী, আমরা এই সাইফুল্লাহ সাইফকে তো দেখালাম, তার ভড়কাও ভাষণ আমরা দেখালাম পাকিস্তানের মাটি থেকে, তার সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা হয়েছে, সেটাও আমরা জানালাম। এবারে এই মানে লস্করের অন্যতম নেতা এবং হাফিজ সঈদের খুব ঘনিষ্ঠ বলে এই মার্কাজের যে জামায়াতের যে নেতা, সেই ইবতিসাম ইলাহি জাহির, তার একটা বক্তব্য, যাকে বাংলাদেশের মাটিতে একেবারে জামাই আদর করে আনা হয়েছিল, রাখা আছে, এবং সে সেখানে ভাষণ দিয়েছে, সেখানে তার বক্তব্য রেখেছে এবং দাওয়াতে ইসলামের কথা বলছে, কিন্তু এর নেপথ্যে কি ভয়ঙ্কর তার পরিকল্পনা রয়েছে সেটা কিন্তু স্পষ্ট। একবার তার বক্তব্যটাও একটু শুনিয়ে দিই। आज मैं आपके सामने इस बात को रखने के लिए आया हूं कि दाई के ऊपर बड़ी भारी जिम्मेदारियां आयद होती हैं। दावत का काम नबियों का काम है, इसलिए दावत का काम जो भी करता है उसको मुसीबतों को सहना पड़ता है। कभी उसको काल कोठरियों में जेलों की धकेल दिया जाता है, कभी उसके हाथ में हथकड़ी को लगा दिया जाता है, कभी उसके पैरों में भेड़ियों को डाल दिया जाता है,